উফ, এই গরমকালে বাইরে থেকে ঘেমে নিয়ে ঘরে ঢুকে এসিটা চালালেই যেন প্রাণটা জুড়িয়ে যায়, তাই না? মনে হয় যেন স্বর্গ। হ্যাঁ, একদম। মনে হয় যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। কিন্তু এই যে আলামটা, এটা কি শুধু হাওয়াটা ঠান্ডা বলে? সেটাই ভাবছিলাম। মানে ঠান্ডা তো হয়ই, কিন্তু মনে হয় যেন আরও কিছু একটা ঘটে। ঠিক কি হয় আসলে? ঠিক ধরেছেন। এই আরামের পেছনে কিন্তু একটা ইন্টারেস্টিং বিজ্ঞান আছে। শুধু টেম্পারেচার কমানো নয়, ব্যাপারটা তার চেয়েও বেশি কিছু। আচ্ছা, তাহলে আজকে আমরা এই এয়ার কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রণ নিয়েই একটু গভীরে যাই। আর এর পেছনের যে সায়েন্স, মানে সাইক্রোমেট্রি, সেটা নিয়েও কথা বলি। নিশ্চয়ই। এয়ার কন্ডিশনিং কিভাবে কাজ করে, বাতাসের কোন কোন ধর্ম বা প্রপার্টিজ এর সাথে জড়িত, আর কেনই বা এগুলো জানা দরকারি, সেগুলো সহজ করে বোঝার চেষ্টা করা যাক। আর এসি তো মূলত দুরকমের হয়, তাই না? একটা আমাদের বাড়ি অফিসের আরামের জন্য, আর অন্যটা কলকারখানায় লাগে। হ্যাঁ, একদম। একটা হলো কমফোর্ট এয়ার কন্ডিশনিং আর অন্যটা ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং। আচ্ছা, সাধারণভাবে আমরা তো ভাবি এসি মানে ঠান্ডা হাওয়া। হ্যাঁ, কিন্তু আপনি যেমন বললেন এর চেয়ে বেশি কিছু। তাহলে ঠিক কি কি করে এসি? দেখুন, এয়ার কন্ডিশনিং মেইনলি 4টে জিনিসকে কন্ট্রোল করে। বাতাসের টেম্পারেচার বা তাপমাত্রা তো বটেই, হ্যাঁ, সেটা তো আমরা ফিল করি। তার সাথে আছে হিউমিডিটি বা আর্দ্রতা, বাতাসের পিউরিটি বা বিশুদ্ধতা, আর তার মোশন বা চলাচল। ও, 4টে জিনিস। অনেকটা যেমন ভালো রাঁধুনি সব মশলা ঠিকঠাক পরিমাণে দিয়ে রান্নাটা পারফেক্ট করেন, সেরকম। বাহ, দারুণ উপমা। হ্যাঁ, অনেকটা তাই। এসি এই 4টে ফ্যাক্টরকে অ্যাডজাস্ট করে আমাদের জন্য একটা আরামদায়ক পরিবেশ তৈরি তাহলে হয়। এই 4টে জিনিস কন্ট্রোল করাই কি এর মূল কাজ? হ্যাঁ, মনে হচ্ছে। একদম। আর এখানেই কমফর্ট আর ইন্ডাস্ট্রিয়াল এসির মধ্যে পার্থক্যটা চলে আসে। কমফর্ট এসির কাজ হলো মানুষের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করা। মানে আমাদের যাতে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এসির লক্ষ্যটা অনেক স্পেসিফিক। ধরুন, টেক্সটাইল মিলে সুতো যাতে ছিঁড়ে না যায়, তার জন্য একটা নির্দিষ্ট লেভেলের আর্দ্রতা মেনটেন করতেই হয়। নাহলে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। ঠিক। আবার ধরুন, কোনো ওষুধ বা ইলেকট্রনিক্স তৈরির কারখানায়, সেখানে তো বাতাস প্রায় ধুলোবালি শূন্য রাখতে হয়। টেম্পারেচার, হিউমিডিটি এগুলো খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হয়। তার মানে প্রয়োজনটা একদম আলাদা। হ্যাঁ, সেখানে আরাম নয়, প্রসেসটাই আসল। বাতাসের কন্ডিশনটা ঠিক রাখাটাই প্রায়োরিটি। বুঝলাম। তার মানে বাতাসের এই যে ধর্মগুলো, এগুলোকে ঠিকঠাক বোঝা আর কন্ট্রোল করাই আসল কথা। আর এই বোঝার বিজ্ঞানটাই হলো সাইক্রোমেট্রি। একদম। সাইক্রোমেট্রি হলো আর্দ্র বাতাস মানে ময়েস্ট এয়ার নিয়ে পড়াশোনা। এই ময়েস্ট এয়ার মানে কিন্তু শুকনো বাতাস আর তার সাথে মেশা জলীয় বাষ্পের একটা মিশ্রণ। আচ্ছা, মানে বাতাসের ভেতরের জিনিসগুলো জানা, তাই তো? হুম। যেমন স্যাচুরেটেড এয়ার, মানে কি ওটা? স্যাচুরেটেড বা সম্পৃক্ত বাতাস হলো সেই বাতাস যেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ করে ফেলেছে আর নিতে পারবে না। ঠিক যেন একটা গ্লাস, যেটা কানায় কানায় ভর্তি, আর এক ফোঁটাও জল ধরবে না। পারফেক্ট। আর তার উল্টোটা হলো আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত বাতাস। মানে গ্লাসটা এখনো কিছুটা খালি আছে, আরও জলীয় বাষ্প ধরতে পারবে। ঠিক তাই। এবার এই বাতাসের চরিত্র বুঝতে গেলে কয়েকটা টেম্পারেচার জানা খুব জরুরি। যেমন? সাধারণ থার্মোমিটারের টেম্পারেচারটা তো আছেই। হ্যাঁ, ওটাকে বলে ড্রাই বাল্ব টেম্পারেচার বা ডিবিটি। এটা হলো সিম্পলি বাতাসের সাধারণ তাপমাত্রা, যেটা আমরা সাধারণ থার্মোমিটার দিয়ে মাপি। এটা তো সহজ। এরপর এরপর আছে ওয়েট বাল্ব টেম্পারেচার বা ডব্লিউবিটি। এটা একটু অন্যরকম। এখানে থার্মোমিটারের বাল্বে একটা ভেজা কাপড়ের সলতে জড়িয়ে বাতাসে রাখা হয়। ভেজা কাপড় কেন? কারণ ওই ভেজা কাপড় থেকে জলটা বাষ্পীভূত হয়, মানে ইভ্যাপোরেট করে। আর ইভ্যাপোরেশনের জন্য তো তাপ লাগে, তাই না? ওই লেটেন্ট হিটটা চারপাশের বাতাস থেকে নেয়। তার ফলে থার্মোমিটারটা ঠান্ডা হয়ে যায়। একদম। তাই ডব্লিউবিটি সবসময় ডিবিটির সমান বা তার চেয়ে কম হয়। ঠিক যেমন ঘাম শুকুলে আমাদের ঠান্ডা লাগে। বাতাস যত শুকনো হবে, মানে হিউমিডিটি যত কম, তত বেশি ইভ্যাপোরেশন হবে আর ডব্লিউবিটি তত কমবে। ও, দারুণ তো। তার মানে ডিবিটি আর ডব্লিউবিটির তোফাতটা দেখলেই বাতাসের আর্দ্রতা কেমন সেটা বোঝা যায়। আরেকটা যেন বললেন ডিউ পয়েন্ট। হ্যাঁ, ডিউ পয়েন্ট টেম্পারেচার বা ডিপিটি। এটা হলো সেই টেম্পারেচার যেটাতে বাতাসকে ঠান্ডা করলে তার ভেতরের জলীয় বাষ্প আর গ্যাসীয় অবস্থায় থাকতে পারে না, ঘনীভূত হয়ে জলকণা বা শিশির হতে শুরু করে।
মানে ওই যে ঠান্ডা জলের গ্লাসের গায়ে জল জমে যায় ওই রকম। ঠিক ওইটাই। গ্লাসের ঠান্ডা সারফেসের সংস্পর্শে এসে চারপাশের বাতাস তার ডিউ পয়েন্টে পৌঁছে যায়, তাই জলীয় বাষ্পটা জল হয়ে যায়। বাতাসে জলীয় বাষ্প যত বেশি থাকবে, ডিউ পয়েন্ট তত বেশি হবে। পরিষ্কার হলো। এবার একটু হিউমিডিটি বা আর্দ্রতা নিয়ে বলুন। অ্যাবসলিউট, স্পেসিফিক, রিলেটিভ অনেকগুলো টার্ম শুনি। অ্যাবসোলিউট বা স্পেসিফিক হিউমিডিটি এ দুটো প্রায় একই অর্থে ব্যবহার হয়, খুব সোজা সাপটা। প্রতি কেজি শুকনো বাতাসে কত কেজি জলীয় বাষ্প আছে সেটাই হলো স্পেসিফিক হিউমিডিটি। মানে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের আসল পরিমাণটা গ্রামের হিসাবে। হ্যাঁ, কেজি প্রতি কেজি বা গ্রাম প্রতি কেজি এককে মাপা হয়। অনেকটা এক গ্লাস জলে ঠিক কতটা চিনি গুলেছেন সেটার পরিমাণের মতো। আর রিলেটিভ হিউমিডিটি বা আরএইচ, এটাই কি আমরা ওয়েদার রিপোর্টে বেশি শুনি? 50% বা 80% আর্দ্রতা? হ্যাঁ, ঠিক। এই রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা আমাদের আরামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা পার্সেন্টেজে বলা হয়। এটা কি বোঝায়? আরএইচ হল কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বাতাস তার ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ ক্ষমতার কত % ধারণ করে আছে। ধরুন একটা গ্লাসে 100 মিলি জল ধরতে পারে। যদি তাতে 50 মিলি জল থাকে তাহলে তার আরএইচ হল 50%। ও আচ্ছা, মানে বাতাস তার জলীয় বাষ্প ধারণের ক্ষমতার কতটা পূর্ণ। একদম। এই আরএইচ আমাদের কেমন লাগবে, ঘাম শুকোবে কিনা, জিনিসপত্র ড্যাম্প হবে কিনা, অনেক কিছু ঠিক করে দেয়। বাহ, তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি, এসি মানে শুধু ঠান্ডা করা নয়, এটা আসলে তাপমাত্রা, আর্দ্রতা, বিশুদ্ধতা আর বাতাসের চলাচল, এই 4টে জিনিসকে কন্ট্রোল করে। ঠিক। আর এই কন্ট্রোলটা ঠিকঠাক করতে গেলে বাতাসের ভেতরের খবর জানতে হয়, মানে তার ধর্মগুলো বুঝতে হয়। আর সেই বিজ্ঞানটাই হলো সাইক্রোমেট্রি, যেটা আমাদের ডিবিটি, ডব্লিউবিটি, ডিপিটি, নানারকম হিউমিডিটি এগুলো বুঝতে সাহায্য করে। ঠিক বললাম? একেবারে নিখুঁত বলেছেন। এই বেসিকগুলো জানা থাকলেই কিন্তু এয়ার কন্ডিশনিং সিস্টেম কিভাবে কাজ করে সেটা বোঝা অনেক সহজ হয়ে যায়। দারুণ। আর আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট কথা বলি। এই যে বাতাসের ধর্মগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো বোঝা কিন্তু শুধু এয়ার কন্ডিশনিং ডিজাইনার বা ইঞ্জিনিয়ারদের জন্য জরুরি নয়। তাই নাকি? আর কাদের কাজে লাগে? এর অ্যাপ্লিকেশন বিশাল। ওয়েদার ফোরকাস্টিং, চাষবাস, বিশেষ করে গ্রিন হাউসে, খাবার দাবার ঠিকঠাক রাখা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ওষুধ তৈরি, এরকম বহু জায়গায় এই সাইক্রোমেট্রির জ্ঞানটা অপরিহার্য। তার মানে এর গুরুত্ব অনেক দিকে ছড়িয়ে আছে। অবশ্যই। আর আমরা যত ভালো করে বাতাসের এই আচরণগুলো বুঝতে পারব, তত এফিশিয়েন্ট, তত এনার্জি সেভিং আর পরিবেশবান্ধব টেকনোলজি আমরা ভবিষ্যতে তৈরি করতে পারব। তাই এই জ্ঞানটা আসলে একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মতো, যা আমাদের ভবিষ্যতের জন্য তৈরি হতে সাহায্য করে।